সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাসাতেই থাকার চেষ্টা করছো। আমরা আজকে তোমাদের মাল্টিমিডিয়া অনলাইন ক্লাসে সুস্বাগত জানাচ্ছি। প্রথমেই আমরা আমাদের পরিচয় কার্যক্রমটা শেষ করার চেষ্টা করব। পরিচিতির মধ্যে আমি মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ, সহকারী শিক্ষক বিজ্ঞান, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়, মাধবপুর, হবিগঞ্জ। এখানে আমাদের ফোন নাম্বার, ইমেল নাম্বার দেওয়া আছে। তোমরা ইচ্ছা করলে আমাদের সাথে এগুলোর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করতে পারো। ঠিক আছে, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে শ্রেণীটি নিয়ে আলোচনা করব, সেই শ্রেণীটি হচ্ছে নবম শ্রেণী। আর আমাদের এখানে শিক্ষার্থীর সংখ্যা আমরা উল্লেখ করেছি আমাদের ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী, যদিও তোমরা অনলাইন ক্লাসে আরও বেশি শিক্ষার্থী অ্যাটেন্ড থাকবে আমি আশা করছি। আর আমাদের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে রসায়ন বিজ্ঞান আর একাদশ অধ্যায়ের, আর অধ্যায়টির নাম হচ্ছে খনিজ সম্পদ এবং জীবাশ্ম। আমরা খনিজ সম্পদ এবং জীবাশ্ম অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। আর আমি চেষ্টা করব এই অধ্যায়টা যাতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে পারি। ঠিক আছে, আমি আশা করব তোমরা আমাকে সহযোগিতা করবে। দেখো, তোমাদেরকে একটা ছবি দেখানো হয়েছে। ছবি দেখিয়ে আমি প্রশ্ন রাখার চেষ্টা করেছি যে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কিসের ছবি দেখতে পাচ্ছ? এটা একটা প্রতীক, তাই না? এটা একটা প্রতীক, আর এই প্রতীকটি হচ্ছে হাইড্রোজেনের প্রতীক। ঠিক আছে, তো হাইড্রোজেনের প্রতীক। একইভাবে আমরা আরেকটা দেখানোর চেষ্টা করেছি, এটা। তাহলে বলো, এটা কিসের প্রতীক? এটা হচ্ছে কার্বনের প্রতীক। যদিও আমরা এই জিনিসটা অষ্টম শ্রেণীতে শিখে এসেছি প্রতীক সম্পর্কে, তাই না? আমি আশা করি তোমরা জানো, একটা হচ্ছে হাইড্রোজেনের প্রতীক আর একটা হচ্ছে কার্বনের প্রতীক। এখন আমাদের প্রশ্ন হলো তোমাদের কাছে, এই হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগগুলোকে কি বলে? কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগগুলিকে সাধারণত কি বলা হয়? আমরা জানি কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগগুলিকে হাইড্রোকার্বন বলা হয়। কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগগুলিকে হাইড্রোকার্বন বলে। আচ্ছা, তাহলে আমরা বলছি এটা হচ্ছে আমাদের হাইড্রোকার্বন। আজকে আমাদের মূল যে পাঠ, সেই পাঠটি হচ্ছে হাইড্রোকার্বন। আমরা এই হাইড্রোকার্বন নিয়ে আজকে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব, যদিও আমরা এটা প্রথম ক্লাস তোমাদের সাথে করার চেষ্টা করছি। তা আমরা আমাদের মূল বিষয়টা হচ্ছে হাইড্রোকার্বন। আচ্ছা, তাহলে এখন আমরা যাই, আমাদের শিকনফল কী কী আছে সেগুলো একটু দেখে নেওয়ার দরকার। আমরা যে শিকনফলগুলো রেখেছি, এখানে আমরা তোমাদের সাথে 3টা শিকনফল রাখার চেষ্টা করেছি। শিকনফলগুলোর মধ্যে প্রথমে আছে হাইড্রোকার্বনের ধরন এবং শ্রেণী বিভাগ ব্যাখ্যা করতে পারবো। 2 নম্বরে আমরা পারবো সমগোত্রীয় শ্রেণী ব্যাখ্যা করতে পারবো, এবং 3 নম্বরে আমরা পারবো সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেন সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। ওকে, সবাই মনোযোগ সহকারে কাজ করবে। ঠিক আছে, মনোযোগের সাথে যদি তুমি কাজ করো আর অ্যালকেন সম্পর্কে এবং হাইড্রোকার্বন সম্পর্কে তোমার ভালো ধারণা হয়। আমরা অনেকেই জৈব যৌগকে ভয় পাই, অর্থাৎ অনেক স্টুডেন্ট আছে যারা জৈব যৌগের নাম শুনলে ভয় পায়, অর্থাৎ হাইড্রোকার্বনের নাম শুনলে ভয় পায়। এই ক্লাসটা তাদের অনেকের কাছে কঠিন মনে হয়। আমার মনে হয় যদি এই ক্লাসগুলো তোমরা নিয়মিতভাবে দেখো এবং সঠিকভাবে কাজ করো, তাহলে কঠিন মনে হবে না। ওকে, তাহলে আমরা যাই। দেখো, আমরা কিছু ছবি দেখানোর চেষ্টা করছি। প্রথমটা হচ্ছে মিথেন, CH4, এটা হচ্ছে মিথেন। এরপর আমরা দেখছি C2H4, ইথিন। তারপরে আমরা তোমাকে দেখাচ্ছি হেক্সিন। তারপর আমরা ছবি দেখাচ্ছি বেনজিন, C6H6। এই হাইড্রোকার্বনগুলোর ছবি দিয়ে আমরা তোমাকে বলছি, প্রশ্ন রাখার চেষ্টা করেছি যে হাইড্রোকার্বনগুলো কি একই ধরনের? তোমাদের মতামত কি? হাইড্রোকার্বনগুলো কি একই ধরনের যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ? না, এখানে হাইড্রোকার্বনগুলো একই ধরনের না। প্রত্যেকটা হাইড্রোকার্বনই ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য বহন করে এবং ভিন্ন ভিন্ন অ্যাক্টিভিটি প্রদর্শন করে। ঠিক আছে, তাইলে তারা একরকম নয়, যদিও তারা হাইড্রোকার্বন। 2 নম্বরে আমরা বলছি যে এই হাইড্রোকার্বনগুলোর মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা কেমন?
কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন, প্রত্যেকগুলোই কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন। প্রথমটার মধ্যে মিথেন কার্বন একটা, তারপরেরটার মধ্যে কার্বন 2টা, তারপরে কার্বন 6টা, তারপরে কার্বন 6টা। কিন্তু এখানে দেখো হাইড্রোজেন 4টা, হাইড্রোজেন 4টা, এখানে হাইড্রোজেন 12টা, এখানে হাইড্রোজেন 6টা। তাইলে তাদের সংখ্যার এখানে ভিন্নতা আছে, ভিন্ন ভিন্ন সংখ্যার হাইড্রোজেন এবং কার্বন রয়েছে। এখন আমরা এই হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগটা নিয়ে কথা বলার চেষ্টা করছি। প্রথমে আমরা বলছি যে হাইড্রোকার্বন যেগুলো, সেই হাইড্রোকার্বনগুলো দুই ধরনের হয়। একটা হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন, আরেকটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। একটা হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন, আরেকটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে আমরা দুই ধরনের হাইড্রোকার্বন দেখলাম, একটা হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন, আরেকটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আমরা প্রথমে তোমাদের সাথে এলিফ্যাটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা এখানে এলিফ্যাটিক হাইড্রোকার্বন সম্পর্কে একটু শর্ট কথা তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি যে এলিফ্যাটিক শব্দটির অর্থই হচ্ছে চর্বিযুক্ত বা চর্বিজাত দ্রব্য। অর্থাৎ চর্বি থেকে যে হাইড্রোকার্বনগুলো পাওয়া যায়, এই হাইড্রোকার্বনগুলোকে এলিফ্যাটিক হাইড্রোকার্বন বলা হয়। তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে চর্বিজাতিক থেকে যদি আমরা কোনো ধরনের হাইড্রোকার্বন পেয়ে থাকি, সেই হাইড্রোকার্বনগুলো হচ্ছে এলিফ্যাটিক শ্রেণীর হাইড্রোকার্বন। ঠিক আছে? চর্বি ছাড়া বাকি যেগুলো আছে হাইড্রোকার্বন, সেগুলো হচ্ছে অ্যারোমেটিক শ্রেণীর হাইড্রোকার্বন। ঠিক আছে? তাহলে আমাদের আজকে স্পেশালি বিষয় হবে এলিফ্যাটিক হাইড্রোকার্বন নিয়ে কথা বলবো। আমরা এখানে এই এলিফ্যাটিক হাইড্রোকার্বনের আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন এবং আরেকটা হচ্ছে বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। আমরা এখন মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন সম্পর্কে জানার চেষ্টা করব। মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন কারা? আমরা তোমাদেরকে এখানে বলেছি যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুইটি মুক্ত অবস্থায় থাকবে। যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের যে কার্বনগুলো আছে, সেই কার্বনগুলো মুক্ত অবস্থায় থাকবে। যদি এরকম মুক্ত অবস্থায় থাকে তাহলে বুঝতে হবে সেটা এলিফ্যাটিক, কিন্তু মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। ঠিক আছে? দেখি আমরা এখানে মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন কে বলো তো দেখি। কার্বন কয়টা আছে? 1 2 3 4 5। তার মানে মুক্ত শিকল হাইড্রোকার্বনটার যে উদাহরণটা আমরা দিয়েছি সেটা হচ্ছে বিউটেন। এই বিউটেন হচ্ছে মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। একইভাবে পেন্টেন, হেক্সেন, হেফটেন এরা সবাই মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এবার আমরা দেখব মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বনের মানে যে অংশগুলো আছে, এর মধ্যে প্রথমটাই হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। অর্থাৎ মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন এবং আরেকটা হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এখন আমাদেরকে জানা দরকার সম্পৃক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন কারা। আমরা এখানে বলেছি যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন এক বন্ধন থাকবে, মানে কার্বনের মধ্যে শুধুমাত্র একটা বন্ধন থাকবে, ওই সকল হাইড্রোকার্বনগুলোকে মানে এলিফ্যাটিক হাইড্রোকার্বনগুলোকে সম্পৃক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন বলে। যেমন আমরা তোমাদেরকে উদাহরণ দিয়েছি মিথেন। মিথেন সম্পর্কে তোমাদের সবারই ধারণা আছে। মিথেন হচ্ছে আমাদের যে প্রাকৃতিক গ্যাস, এই প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বেশি পরিমাণে যে উপাদানটা পাওয়া যায় সেটা হচ্ছে মিথেন। সেই কারণে আমাদের দেশের প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে অত্যন্ত উত্তম। ঠিক আছে? 2 নম্বরে আমরা লিখেছি অসম্পৃক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। তাহলে অসম্পৃক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন কোনটা? যে সকল মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বনে কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। অর্থাৎ যে সকল এলিফ্যাটিক হাইড্রোকার্বনের কার্বনের মধ্যে দুইটা কার্বন বা একাধিক কার্বনের মধ্যে 2 বন্ধন অথবা 3 বন্ধন যুক্ত থাকবে, ওই এলিফ্যাটিক হাইড্রোকার্বনগুলোকে অসম্পৃক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন বলা হবে। যেমন আমরা উদাহরণ দিয়েছি তোমাকে ইথিন এবং ইথাইন। ইথিন এবং ইথাইন এই কথাটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা দুই ধরনের
মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন পড়েছি, একটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন এবং আরেকটা হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। তাহলে সম্পৃক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন কোনটা? যে হাইড্রোকার্বনের মধ্যে দুইটা কার্বনের মধ্যে যদি একক বন্ধন বিদ্যমান থাকে তখন তাকে আমরা বলছি সম্পৃক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। আর যদি একের বেশি বন্ধন থাকে দুইটা কার্বনের মধ্যে তাহলে সেটাকে আমরা বলছি, কি বলছি আমরা? অসম্পৃক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখি বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। মুক্ত শিকল শেষ হলো, এবার বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বনগুলোর মধ্যে যে অবস্থাটা দেখো, আমরা বলছি এই জাতীয় হাইড্রোকার্বনে কার্বন শিকলের দুই প্রান্ত যেটা কার্বন কার্বন পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি বলয় তৈরি করবে। এই কথাটা তোমাদেরকে মনে রাখতে হবে। এই যে এটা একটু ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে বলয় বা চক্র যদি গঠন করে তাহলে সেটা হবে বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। ঠিক আছে? বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন হচ্ছে যদি কার্বনগুলো পরস্পরের সাথে ঘুরে বা ত্রিভুজ আকৃতির অথবা বৃত্তাকৃতির অথবা চতুর্ভুজ আকৃতির বলয় তৈরি করে তাহলে সেইগুলোকে বলা হবে বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এই বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন আবার দুই ভাগে বিভক্ত। এক নম্বরে হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন, দুই নম্বরে হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। তাহলে মুক্ত শিকলের মতো বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বনও দুই রকম, একটা হচ্ছে সম্পৃক্ত এবং আরেকটা হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। ঠিক আছে? আমরা এখানে তোমাকে কিছু উদাহরণ দিয়েছি। দেখো, যে প্রথম উদাহরণটা সেটা হচ্ছে এটা সাইক্লোপ্রোপেন। দেখো এখানে যে কার্বনগুলো এক বন্ধনে যুক্ত আছে কিন্তু এখানে একাধিক কোনো বন্ধন নাই, কিন্তু তারা চক্রের সৃষ্টি করেছে, ত্রিভুজাকৃতির চক্রের সৃষ্টি করেছে। তা ত্রিভুজাকৃতির চক্রের সৃষ্টি করার কারণে আমরা এটাকে বলছি এই সাইক্লোপ্রোপেন হচ্ছে আমাদের বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বনের একটা অংশ। ঠিক আছে? এরপর এটা আমরা দেখি অসম্পৃক্ত বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। অসম্পৃক্ত বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বনে দেখো তুমি সাইক্লোপ্রোপিন, এখানে দেখো কার্বনের মধ্যে এক জায়গায় দুই বন্ধন যুক্ত আছে। এই যে এখানে দুই বন্ধন যুক্ত আছে আর বাকিগুলো এক বন্ধনে যুক্ত আছে, কিন্তু তারা কি করেছে? পরস্পরের সাথে একটা চক্রের সৃষ্টি করেছে। এই জন্য আমরা এটাকে বলছি বদ্ধ শিকল অর্থাৎ অসম্পৃক্ত বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি কোনো জায়গায় আমরা এই ধরনের কোনো কিছু দেখে থাকি বা দেখি তাইলে বুঝতে হবে এরা বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বনের অন্তর্ভুক্ত। ঠিক আছে? আচ্ছা, আমরা এরপরে যাই। এখানে আমরা হাইড্রোকার্বনের পুরা শ্রেণীটা উপস্থাপন করার চেষ্টা করেছি। দেখো, এই হলো আমাদের হাইড্রোকার্বনের শ্রেণীবিন্যাস। প্রথমে আমরা বলছি এটা হচ্ছে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এলিফ্যাটিক হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক হাইড্রোকার্বন আবার দুই ভাগে বিভক্ত, মুক্ত শিকল এবং বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এখন এই মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন যেটা, এটাও আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। একইভাবে বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। এই গেল আমাদের এলিফ্যাটিক হাইড্রোকার্বনের শ্রেণীবিন্যাস। এবার আমরা তোমাদের জন্য ছোট্ট একটা কাজ রাখার চেষ্টা করেছি। কাজটি হচ্ছে সহজ, একদম সহজ। হাইড্রোকার্বন কি, হাইড্রোকার্বনের প্রবাহ চিত্র অঙ্কন করো। অর্থাৎ আমরা যে শ্রেণীবিন্যাসটা চিত্রের মাধ্যমে তোলার চেষ্টা করেছি এটা তোমরা অঙ্কন করে দিলেই হবে। ইচ্ছা করলে এই জায়গায় তোমরা প্রত্যেকটা শ্রেণীর সংজ্ঞা উপস্থাপন করতে পারো উদাহরণ সহ। ওকে, এবার আমরা আরো কিছু ছবি তোমাকে দেখানোর চেষ্টা করছি। দেখো, এখানে আমরা কিছু ছবি দেখানোর চেষ্টা করেছি। এটা তোমরা অলরেডি চিনে গেছো, এটার নাম ইথিন, এরপরটা পেন্টেন, তারপরে প্রোপেন, তারপরে এটা হচ্ছে হেক্সেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে যে এই কার্বনগুলো আছে এদের কার্যকরী ধর্ম, বৈশিষ্ট্য, ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম একই ধরনের কি না, একই ধরনের কি না।
এখন প্রশ্ন হচ্ছে যদি একই ধরনের হইলে তাকে কি বলা হবে, একই ধরনের যদি না হয় তাহলে কি করা হবে বা কি বলা হবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে যৌগগুলো তোমরা দেখছো এদের বেশিরভাগ ক্ষেত্রেই ধর্ম, বৌদ্ধ ধর্ম বা রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হয়ে থাকে। আর এই একই রকম ধর্মের কারণে তাদেরকে একই শ্রেণীভুক্ত যৌগ বলা হয়। আর একই শ্রেণীভুক্ত যৌগগুলোকে হাইড্রোকার্বনের ভাষায় অর্থাৎ জীবাশ্ম জ্বালানির অধ্যায় অনুযায়ী তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলা হয়। তারা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী এবং প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর জন্য একটা আলাদা আলাদা সংকেত থাকে। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর আলাদা আলাদাভাবে আলোচনা করার চেষ্টা করব। তাহলে তোমরা এখন বুঝে গেছো যে সমগোত্রীয় শ্রেণী কোনগুলো। যে সকল হাইড্রোকার্বনের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম একই ধরনের, ওই যৌগগুলোকে পরস্পর সমগোত্রীয় শ্রেণী বলা হয়। আচ্ছা, এবার আমরা এই যে সমগোত্রীয় শ্রেণীগুলো আমরা দেখলাম, এখানে সমগোত্রীয় শ্রেণীগুলোর নাম, তাদের সাধারণ সংকেত এবং তাদের প্রত্যেকটার একটা করে উদাহরণ আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রথমে আমরা তোমাকে দিয়েছি, দেখো প্রথম সমগোত্রীয় শ্রেণী যেটা সেটা হচ্ছে অ্যালকেন, আর তার সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। আমরা উদাহরণ রেখেছি এখানে, দেখো C2H6। যদিও এর সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ধারাবাহিকভাবে একটা একটা করে। 2 নম্বরে আমরা লিখেছি অ্যালকিন, ঠিক আছে। তো অ্যালকিন যেটা, অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। তার উদাহরণ আমরা দিয়েছি C2H4। লিখেছি অ্যালকাইন, অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। উদাহরণ আমরা লিখেছি C2H2, ঠিক আছে। একইভাবে যদি আমরা তোমাকে এর পরেরটাও দেখার চেষ্টা করি যে অ্যালকোহল, অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 OH, আর উদাহরণ আমরা রেখেছি CH3OH। দেখো অ্যালডিহাইড, এগুলো কিন্তু প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর নাম এবং তাদের সংকেত। অ্যালডিহাইডের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 CHO, তারপরে উদাহরণ আমরা দিয়েছি CH3CHO। এখানে আমরা লিখছি কার্বোহাইড্রেট মানে কার্বক্সিলিক অ্যাসিড যেটাকে বলি আমরা, তার সাধারণ সংকেত CnH2n+1 COOH। তারপর উদাহরণ আমরা রেখেছি CH3COOH, ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের সাধারণত সমগোত্রীয় শ্রেণী এবং তাদেরকে প্রকাশ করার জন্য এটা হচ্ছে সাধারণ সংকেত। আর উদাহরণ হিসেবে আমরা প্রত্যেকের জায়গায় উদাহরণ একটা করে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। এগুলো সাধারণ সংকেত তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আর যদি মনে না রাখতে পারো তাহলে তোমার এই সাধারণ সংকেত সম্পর্কে এবং সমগোত্রীয় শ্রেণীর সম্পর্কে জানা কঠিন হবে, বোঝা কঠিন হবে। সেজন্য তোমাদেরকে সাধারণ সংকেতগুলো অবশ্যই মনে রাখতে হবে। ওকে, আমরা পরবর্তী স্টেজে যাচ্ছি। এখানে আমরা তোমাদের জন্য একটা কাজ রেখেছি। কাজটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী কাকে বলে এবং সমগোত্রীয় শ্রেণীর সংকেতগুলো কি কি। তুমি সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞা লিখবে এবং সমগোত্রীয় শ্রেণীর সংকেতগুলো প্রত্যেকটার আমরা যেভাবে লিখেছি, যেমন অ্যালকেনের বেলায় লিখেছি CnH2n+2, এই সংকেতগুলো তোমরা লিখবে। এটাই হচ্ছে তোমাদের কাজ। এটা ছোট্ট একটা কাজ আমরা রাখার চেষ্টা করেছি। এবার আমরা যাব সেই অ্যালকেন 3 নম্বর শৃঙ্খলা আমরা যেটা রেখেছিলাম। আমরা এখানে তোমাদেরকে কিছু ছবি দেখানোর চেষ্টা করেছি। আমরা এই ছবিগুলো আমাদের মতো করে তৈরি করার চেষ্টা করেছি। আমরা এখানে এটার লাল যে চিহ্নটা দিয়েছি এটাকে আমরা কার্বন বোঝানোর চেষ্টা করেছি, আর এগুলো হচ্ছে বন্ধন, আর এটা হচ্ছে হাইড্রোজেন, এগুলো হচ্ছে হাইড্রোজেন। তাহলে আমরা জানি CH4 একটা কার্বন 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয় যে যৌগটা গঠন করে সেটা হচ্ছে মিথেন এবং গ্যাসীয় অণু। একইভাবে আমরা আরেকটা বলেছি সেটা হচ্ছে প্রোপেন। এখানে কার্বনের সংখ্যা 1 2 3 আর হাইড্রোজেন আছে 1 2 3 4 5 6 7 8টা। তাহলে C3H8 সাধারণ সংকেত। এইগুলোকে কি বলে? আমরা বলছি এই হাইড্রোকার্বনগুলোকে সাধারণত সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন বলা হয়। ঠিক আছে, আমরা এখন অ্যালকেন সম্পর্কে জানব। আমরা এখানে তোমাদেরকে অ্যালকেনের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি। যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলের কার্বন কার্বন একক বন্ধন থাকে তাদেরকে অ্যালকেন বলা হয়।
অর্থাৎ দুইটা কার্বনের মধ্যে একক বন্ধন বিদ্যমান থাকবে, ওই যৌগগুলিকে অ্যালকেন বলা হয়। অ্যালকেনের সাধারণ সংকেত আমরা জেনেছি যে CN H2SN প্লাস 2। এই N এর মান এখানে 1 2 3 4 5 6 7 ইত্যাদি বসিয়ে বসিয়ে তুমি তার সংকেতের মধ্যে প্রত্যেকটা অ্যালকেনের নাম তুমি বের করতে পারো এবং তার সংকেতগুলো তুমি নির্ণয় করতে পারবে। যেখানে N এর মান 1 বসাবে, 2 বসাবে, 3 বসাবে, 4 বসাবে, পর্যায়ক্রমিকভাবে বসাইতে থাকবে। তবে তোমাদের শ্রেণীর জন্য যতটুকু প্রয়োজন আমরা 10-এর বেশি করানোর চেষ্টা করি না। তোমরা 10 পর্যন্ত যদি করতে পারো, অর্থাৎ 10টা অ্যালকেনের নাম যদি তোমরা নির্ণয় করতে পারো বা বের করতে পারো, তাহলে আশা করি আমরা পরবর্তী যে অংশগুলো আছে সেগুলো মানে বুঝতে তোমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, এবার আমরা বলছি এক কার্বন বিশিষ্ট অ্যালকেন যেটা, সেটাকে মিথেন বলা হয়। যাদের মধ্যে কার্বন সংখ্যা একটা, ওই সকল অ্যালকেনকে মিথেন বলে। যাদের মধ্যে কার্বন সংখ্যা দুইটা, ওই সকল অ্যালকেনকে ইথেন বলে। যে সকল অ্যালকেনে কার্বন সংখ্যা 3 তাদেরকে প্রুফেন বলে। যাদের মধ্যে কার্বন সংখ্যা 4 তাদেরকে বিউটেন বলে। ঠিক আছে, এইভাবে আমরা অ্যালকেনের নামকরণগুলো করতে পারি। আমরা অ্যালকেনের কিছু নিজস্ব বৈশিষ্ট্য, অর্থাৎ তাদের যে নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলোর কথা বলছি। অ্যালকেন সাধারণত নিষ্ক্রিয় হয়, রাসায়নিকভাবে তারা নিষ্ক্রিয় হয়। এই রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হওয়ার কারণে অ্যালকেনকে প্যারাফিন বলে। আমরা এখানে বলেছি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হওয়ার কারণে এদেরকে প্যারাফিন বলা হয়। ওকে, আচ্ছা, প্যারাফিন শব্দের অর্থই হচ্ছে আসক্তিহীন। তাদের মধ্যে কোনো আসক্তি কাজ করে না। আচ্ছা, এবারে আমরা দেখব এই অ্যালকেনের 10টা তালিকা আমরা তোমাদেরকে সহজের জন্য দিয়ে দিয়েছি। যেমন এক কার্বন বিশিষ্ট অ্যালকেন মিথেন, তার সংকেত হচ্ছে CH4, তার সংকেত হচ্ছে CH4। 2 কার্বন বিশিষ্ট তাকে বলা হয় ইথেন, যার সংকেত হচ্ছে C2H6। ঠিক একইভাবে 10 কার্বন বিশিষ্ট যে অ্যালকেন তাকে বলা হবে ডেকেন, তার সংকেত হচ্ছে C10H22, C10H22। এই হচ্ছে তোমার সাধারণত একটা অ্যালকেনের যে তালিকা আমরা তৈরি করেছি, যেটা তোমাদের সহজের জন্য, তোমাদের যাতে এই জীবাশ্ম জ্বালানি অধ্যায়টা বুঝতে সহজ হয়, সেই জন্য আমরা এই তালিকাটা তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা ইচ্ছা করলে সেগুলোকে নোট ডাউন করে রেখে দিতে পারো। ঠিক আছে, এবার আমরা যাব সেই অ্যালকেন যেগুলো আছে, সেই অ্যালকেনের কিছু ভৌত বৈশিষ্ট্য। এই অ্যালকেনগুলো সাধারণত হাইড্রোজেনের সাথে উত্তপ্ত করলে, মানে আমরা যদি নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেনকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে সেটাকে মিথেন পাওয়া যায় এবং পানি পাওয়া যায়। আর এটা হচ্ছে অ্যালকেনের প্রস্তুত প্রণালী। আমরা কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে পারি, আমরা এখানে তোমাকে সমীকরণটা দেওয়ার চেষ্টা করেছি। সমীকরণটা হচ্ছে এই, কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত করলে মিথেন পাওয়া যায় এবং পানি পাওয়া যায়। সেখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে। দিলে আমরা এখান থেকে অ্যালকেন বা মিথেন পেতে পারি। এটা হচ্ছে তার প্রস্তুত প্রণালী। তারপরে আমরা আরও দিতে পারি যে অ্যালকিন এবং অ্যালকাইন থেকেও অ্যালকেনকে প্রস্তুত করা সম্ভব। আমরা এখানে বলেছি, দেখো অ্যালকিন যেটা, অ্যালকিন আমরা এখানে তোমাদেরকে সংকেত হিসেবে যেটা দিয়েছি সেটা হচ্ছে C2H4। ঠিক আছে, C2H4 এর সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি, যেখানে তাপমাত্রা দিতে হবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, প্রভাবক হিসেবে আমাকে ব্যবহার করতে হবে নিকেল। ব্যবহার করলে আমরা যে যৌগটা পাবো সেটা হচ্ছে অ্যালকেন, আর এই সেই যৌগটা হচ্ছে ইথেন। ঠিক আছে, আমরা এখানে দেখো অ্যালকেন প্রস্তুত করেছি অ্যালকিন থেকে। এই অ্যালকিন থেকে আমরা অ্যালকেনটা প্রস্তুত করেছি। 2 নম্বর হচ্ছে অ্যালকাইন থেকে। অ্যালকাইন আমরা হিসেবে ব্যবহার করেছি C2H2। C2H2 এর সাথে ও যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই এবং সেই সাথে আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে ঘটনাটা ঘটাই, তাহলেও আমরা সেখানে ইথেন পাবো। এটা হচ্ছে অ্যালকেন কিভাবে প্রস্তুত করা যায়, প্রস্তুত প্রণালী। সর্বশেষে আমরা বলেছি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া।
ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটি হচ্ছে যে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে যদি আমরা সোডিয়াম ইথানোয়েটকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করে তাহলে আমরা পাবো মিথেন এবং সোডিয়াম কার্বনেট। অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানোয়েটকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করলে মিথেন এবং সোডিয়াম কার্বনেট আমরা পাবো, যে বিক্রিয়াটাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াও বলা হয়। এটা হচ্ছে আমাদের সেই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার এক্সপ্লেইন। আচ্ছা, এবার আমরা যাব সেই অ্যালকেনের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। অ্যালকেনের প্রথম যে বৈশিষ্ট্য সেটা দেখো, অ্যালকেনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আমরা আবার দেখছি। অ্যালকেনের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক যেটা সাধারণত এই যে দেখো, অ্যালকেনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এবং ভৌত অবস্থা এদের কার্বন সংখ্যার উপরে নির্ভর করে। 2 নম্বরে আমরা বলেছি যে কার্বন সংখ্যা পরিবর্তন হলে এদের ভৌত অবস্থারও পরিবর্তন হয়। তারপরে আমরা বলছি 1 থেকে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন যেগুলো আছে তারা গ্যাস, এবং 5 থেকে 15 কার্বন বিশিষ্ট যারা আছে তারা হচ্ছে তরল, এবং 16 থেকে শুরু করে 16-এর উপরে, 16-এর উপরে যে কার্বন সংখ্যা বিশিষ্ট যে অ্যালকেনগুলো আছে তারা সাধারণত কঠিন হয়। এগুলো হচ্ছে অ্যালকেনের কিছু সাধারণ বৈশিষ্ট্য। আমরা যাব এবার অ্যালকেনের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। অ্যালকেনের প্রথমে রাসায়নিক ধর্ম যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, তোমাদেরকে মনে রাখার প্রয়োজন। এখানে আমরা বলছি অ্যালকেন যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে অতিবেগুনি আলোর উপস্থিতিতে মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে সর্বশেষে যে উপাদানটা পাওয়া যায় সেটা হচ্ছে টেট্রাক্লোরো মিথেন। কিন্তু এই রিঅ্যাকশনটা ধারাবাহিকভাবে সম্পন্ন হয়। অতিবেগুনি রশ্মি, যেটাকে আমরা আলট্রাভায়োলেট রশ্মি বলি বা ইউভি বলে থাকি, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে বলছি মিথেন আর হলো ক্লোরিন বিক্রিয়া করলে মিথাইল ক্লোরাইড তৈরি করেছে, সাথে তৈরি করেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই মিথাইল ক্লোরাইড আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করার পরে ডাইক্লোরো মিথেন তৈরি করেছে, সাথে তৈরি করেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই ডাইক্লোরো মিথেন আবার ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করে তৈরি করেছে টেট্রাক্লোরো মিথেন, নাকি ট্রাইক্লোরো মিথেন। এটাকে বলা হয় ট্রাইক্লোরো মিথেন, CaCl3, এটাকে ট্রাইক্লোরো মিথেন বলে। এই ট্রাইক্লোরো মিথেন তৈরি করছে, ঠিক আছে, সাথে তৈরি হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। একইভাবে সে ট্রাইক্লোরো মিথেন আবার ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করে তৈরি করেছে টেট্রাক্লোরো মিথেন, সাথে তৈরি করেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে? তাহলে আমরা বলছি যে অ্যালকেনের সাধারণত যে বৈশিষ্ট্যগুলো সেগুলো ক্লোরিনের সাথে যখন সে বিক্রিয়া করে তাহলে সর্বশেষে টেট্রাক্লোরো মিথেন পাওয়া যায়, ঠিক আছে? এবার আমরা আরও কিছু ছবি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই অ্যালকেন অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া করে তখন কার্বন ডাই অক্সাইড পাই, পানি পাই এবং তাপ শক্তি সেখান থেকে আমরা পেতে পারি। তোমরা এখানে দেখতে পাচ্ছ চুলা এবং মোমবাতি জ্বলছে। মোমবাতিও কিন্তু একটা অ্যালকেন বা হাইড্রোকার্বন, আর চুলার মধ্যে যেটা জ্বলছে সেটা হচ্ছে মিথেন গ্যাস, ঠিক আছে? সে সরাসরি জ্বলছে এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, পানি তৈরি করছে এবং হিট মানে তাপ তৈরি করছে। এটা হচ্ছে তার রিঅ্যাকশন, কেমিক্যাল রিঅ্যাকশন। এই যে দেখো, মিথেন আর অক্সিজেন বিক্রিয়া করার ফলে তৈরি করেছে কার্বন ডাই অক্সাইড, তৈরি করেছে পানি, তৈরি করেছে হিট। আমরা যখন মোমের কাছে যাই, চুলার কাছে যাই, অবশ্যই আমাদের গরম লাগে, তাই না? এটাই হচ্ছে সেই হিট। এবার তোমাদের জন্য আরেকটা ছোট কাজ আছে, সেই কাজটি হচ্ছে ক্লোরিনের সাথে অ্যালকেনের বিক্রিয়া সমীকরণ সহ লিখবে। লিখে এই কাজটা সবাই পরামর্শ করে লিখতে পারো। যদি তোমাদের সাথে একাধিক বন্ধু বান্ধব থাকে তোমরা সেটাও পরামর্শ করে লিখতে পারো। তবে এখন যেহেতু করোনা মহামারী চলছে, তা বাসায় বসে তোমাকে কাজ করতে হবে, এককভাবে করার চেষ্টা করবে, ঠিক আছে? তুমি করে তোমার ইচ্ছা করলে তুমি তোমার স্যারের সাথে সেই কাজগুলো দেখানোর চেষ্টা করতে পারো। আমরা আজকে ক্লাসের শেষের দিকে চলে এসেছি, এখন আমরা মূল্যায়নের কাজ করব। তোমরা কী কী জিনিস শিখেছো সেটা আমরা একটু যাচাই করার চেষ্টা করব। দেখো, আমরা প্রথমে মূল্যায়নে রেখেছি হাইড্রোকার্বন কাকে বলে। আমরা হাইড্রোজেন কার্বন শিখেছি। হাইড্রোজেন এবং কার্বনের সাথে যে মিলে যে যৌগগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কয় প্রকার আমরা শিখেছি। তারপরে এলিপেটিক হাইড্রোকার্বন বলতে কী বোঝায় সেটাও শিখেছি। তারপরে মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে সেটাও শিখেছি। তারপরে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে কী বোঝায় সেটাও শিখেছি। বেনজিন কী জাতীয় হাইড্রোকার্বন সেটাও শিখেছি।
তারপরে অ্যালকেন কাকে বলে সেটাও শিখেছি। অ্যালকেনের সাধারণ সংকেত কি সেটাও আমরা আজকে শিখেছি। তবে আমি আশা করব এখন তোমরা ভালো শিখেছো এবং মনে থাকবে। তারপর আমরা 9 নম্বরে রেখেছি অ্যালকেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড এবং পানি আর তাপমাত্রা, তাই না, বা হিট। এই জিনিসগুলো হচ্ছে আমাদের আজকের সর্বশেষ মূল্যায়নের কাজ। আমি আশা করব তোমরা এগুলো শিখেছো এবং মনেও আছে। বারবারই আমরা আবার বলার চেষ্টা করছি সেটা হচ্ছে তোমরা অ্যালকেনের যে আমরা সংকেতগুলো দিয়েছি এই সংকেতগুলো একদম মুখস্থ করে ফেলার চেষ্টা করবে যাতে তোমার পরবর্তী কাজগুলো করতে সহজ হয়। ওকে, তাহলে আমরা আজকে এখানে তোমাদেরকে ধন্যবাদ দেওয়ার চেষ্টা করছি। আমরা পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ, আশা করছি। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এখানে আজকের মতো সমাপ্তি। আল্লাহ হাফেজ।